সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফা রচিত নিহত নক্ষত্র উপন্যাসটির প্রথম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। হলে থাকার সময়ে মুনতাসিরের সঙ্গে পরিচয়। সে আমার রুমমেট ছিল। ছিপছিপে চেহারার, ফর্সাপনা, সুন্দর মুখের যুবক, মনে হতো কিশোর। সবে দাড়িগোঁফ কামাতে শুরু করেছে, মুখমণ্ডলে ছড়ানো অমল প্রভা। চশমা পরত মোটা ফ্রেমের, গ্লাসের নিচে দেখা যেত একজোড়া কালো দাগ। তখন তার বয়স মনে হতো অনেক বেশি। কালো দাগ দুটির জন্যে মুনতাসির আমার বন্ধু হতে পারেনি। ও দুটি যেন হাড়ে হাড়ে কাঁপন জাগানো একান্ত অনিষ্ট চিন্তার দুটি কৃষ্ণ ফলক। নিজের কথা বলি, আমি পূব বাংলার অরাজক যুগের যুবক। চটুল আমার স্বভাব, গাম্ভীর্যকে ভয় করি। সহজ হওয়া আমার পক্ষে আত্মহত্যা করার চাইতেও অসম্ভব। অন্য কোথাও সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলাতে ভর্তি হয়েছি, বলতে আমার সংকোচ নেই। বিভাগীয় বন্ধুদের 90% জনের অবস্থাও আমার মতো। মুনতাসিরের কথা একটু আলাদা। এইচএসসিতে সে যশোর বোর্ডে 3rd হয়েছিল। 11th ক্লাসে সায়েন্স পড়ত। 4th প্লেস পাওয়ার পরেও কেন এলো পুরনো কবিদের অস্থি ঘাঁটতে, সে আমি বলতে পারবো না। আমরা মনে করতাম কঠিন নীরবতা এবং চোখ ধাঁধানো রেজাল্ট নিয়ে বাংলাতে ভর্তি হওয়ার পেছনে আমাদেরকে ব্যঙ্গ করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। বরাবর চুপচাপ থাকত সে। রেশমের মতো কোমল ছিল কণ্ঠস্বর, রিন রিন করে বেজে যেত কানের পর্দায়। আমাদের খালেদ বলতো মুনতাসির একটা হামবাগ। আমরা মনে করতাম হয়তো হবে। ও আমাদের হয়ে মতামত দিত, আমরা চোখ বুজিয়ে মেনে নিতাম। তাছাড়া উপায় ছিল না। সবগুলো দৈনিক আর মাসিকে ওর নানা রকম লেখা ছাপা হতো। ওকে ঠেস দিয়ে কোনো রকমে সংবাদপত্রের সাহিত্যের পাতায় নিজেদের নামগুলো ছেপে নেওয়ার লোভে জিভ দিয়ে টসটসিয়ে জল ঝরত। সেও জানত। ওর চেলাগিরিতে আমাদের বিন্দুমাত্র আপত্তি ছিল না। পারস্পরিক বোঝাপড়ার অলিখিত চুক্তি অনুসারে আমাদের ছোট দলটিতে নিত্য নতুন করতালি ফলিয়ে আসন অটুট রাখত। আমরা তখন জীবনানন্দ দাশের, বনলতা সেনের জগতের শৌখিন পরিব্রাজক। কোনো বিশেষ মহিলাতে পাখির নীড়ের মতো চোখের বিস্ময়কর আবিষ্কারে রাত কাটাচ্ছি নির্ঘুম। সিঁথির টিকলির মতো আকাশের বুকে ঝুলে থাকা ঠান্ডা চাঁদের আলোতে মনের অত্যন্ত নিভৃতের গহন গভীর আকাঙ্ক্ষার সোনার জলে লেখা অরুণ বরুণ বেদনার পাঁচালি পাঠ করে শরীর কম্পান্বিত হচ্ছি। ঝড়ের পূর্বের আকাশ যেমন, তেমনি বেদনায় ফার্নেসের মতো লালিয়ে উঠত বুক। প্রকাশের তীব্রতম বেদনায় কেঁদে উঠতাম। বুকের কান্না গলার কাছে আটকে যেত। অরাজক যুগ কালো হাতের কুশ্রী মোটা আঙুল বাড়িয়ে চেপে ধরত কণ্ঠনালী। জীবনের অন্য 10টা উপেক্ষিত কর্তব্যের মতো বুকের সৃষ্টিশীলা ক্রন্দনকেও আমরা অপমান করতাম। মনের থলিতে ব্যথা জমে হীরকের মতো ভারী কঠিন হয়ে উঠতে পারত না। শুষে নিত অরাজক যুগ রকমারি হুজুগের উত্তপ্ত রসনায়। আমাদের ঘিরে হু হু করত শূন্যতা বোধ। বাতাসের বিশাল সমুদ্রে আমরা সব শোলার পুতুলের মতো ভাসতাম। শূন্যতা বোধের পীড়নে চিৎকার করতাম প্রাণপণে। পুরনো কবিতার রসে নাকানি চুবানি খেয়ে খেয়ে, পুঁথি সাহিত্যের মরা ঘেঁটে ঘেঁটে, ইসলামী আদর্শের মৃতবৎসা গাভীকে মাথায় করে বয়ে রয়ে, রবীন্দ্রনাথের জীবন দেবতা অন্বেষণের মৃগয়া করে করে, অধ্যাপক বৃন্দের মুখস্থ করা ভোঁতা লেকচারের নোট লিখে লিখে আমরা সকলে এক ছাঁচের এক মাপের হয়ে পড়েছিলাম। কেউ যদি বলে হুক্কা, কেউ বলতুম হুয়া। মুনতাসিরের কথা বলি, বন্ধু না হোক সমমর্মী, তবু রুমমেট তো। একই সঙ্গে একই ছাদের তলায় অষ্টপ্রহর কাটাই। ধীর স্থির যুবকের মুখে ছড়ানো সারল্যের গোলাপি সুষমা এখনো মনে হয় নল কিশোর। একদিন ঘুমন্ত মুনতাসিরকে দেখে অপরূপ ভাব জেগেছিল আমার মনে। বালিশের শুভ্র চত্বরে অনতিদীর্ঘ নরম চুল এলোমেলো ছড়ানো,
অষ্টমীর আধো ভরার চাঁদের আলো জানালা গলিয়ে এসে লেগেছে মুখে। ফর্সা গৌরবরণ মুখে ঢেউ খেলছে। ও কি সৌন্দর্য না সারল্য? কেন জানি নে, আমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, নবীন অঙ্গের লাবণী ঢল ঢল বহিয়া যায় গো। ঘুমিয়ে আছে মুনতাসির, যেন ইরান বোস্তানের পরী রাজকুমার। নিঃশ্বাসের তোড়ে তোড়ে পাতলা ঠোঁট দুখানি অল্প অল্প কাঁপছে। সেদিনের অনির্বচনীয় উপলব্ধির উত্তাপে খালিদের দেওয়া ধারণাটা পুড়ে গেল। ও যেন অনেক দূরের মানুষ, সারা জীবন হেঁটেও তার নাগাল পাব না। দার্জিলিং থেকে দর্শনার্থীরা যেমন কাঞ্চনজঙ্ঘার চূড়োর সৌন্দর্য দেখে, তেমনি মাঝে মাঝে আমিও মুনতাসিরকে দেখতাম আর অবাক হতাম। মুনতাসির ক্লাসে যেত, উৎকর্ণ হয়ে অধ্যাপকের লেকচার শুনত, যেত লাইব্রেরিতে, রেফারেন্স বই খুলে ঝুঁকে পড়ে নোট নিত। আমরা ক্যান্টিনে বসে দেখতাম। মাঝে মাঝে আসমানের বুকে মাথা তোলা, রেডিও বন্ড কাগজের মতো অকলঙ্ক সাদা বাকলে আবৃত কাণ্ড ডালপালা ছড়ানো ইউক্যালিপটাস গাছটার পেছনে দাঁড়িয়ে রুমালে চশমার কাঁচ ঘষতে ঘষতে তহুরার সঙ্গে কথা বলছে। আর দেখতুম তহুরার জমাট বাঁধা স্তব্ধতার দর্পণের মতো মুখে আলোময় কি একটা জ্বলছে। নারকুল কুঞ্জ ঘেরা দুটি শান্ত সরোবরের মতো চোখে আনন্দের ঢেউ কাঁপছে থর থর। তহুরার কথা বলি, সে আসতো মতিঝিলের দিক থেকে, টাউন সার্ভিসে চড়ে। কোনো কোনো দিন রিক্সা চেপে আসতো শ্যামলা মতো মেয়েটি, পরনে সাদা শাড়ি, গোড়ালির কাছে জেগে থাকতো নীল সায়ার আভাস। চুলের বিনুনি এক টানে পাহাড় থেকে গড়িয়ে পড়া কালো জলের ধারার মতো নেমে এসেছে কোমর অবধি। সেখানে ঝুলত একটি ফিতে, হলুদ কিংবা লাল। আসতো নীরবে, থাকতো নিভৃতে, কেমন করে দৃষ্টির অতীত হয়ে যেত। এক ঝাঁক কলকলানো হাসি ছুঁড়ে মারা, তেরছা দৃষ্টির কসরত করা মেয়েদের ঝাঁক থেকে হঠাৎ কোথাও উধাও হয়ে যেত। আর আর মেয়েরা ময়ূরের মতো পেখম মেলত, কপট রাগে নকল মুখে লাল লাল রং ফলাবার চেষ্টা করত, কপট হাসিতে ননির পুতুলের মতো গলে যাবার ভান করত। ছেলেদের হ্যাংলামো আর মেয়েদের ন্যাকামোর বিরুদ্ধে তহুরা যেন একখণ্ড রক্ত মাংসের নিথর প্রতিবাদ। সিঁড়ি পেয়ে নিস্তব্ধ ছায়াময়ী জীবন্ত একটি রজনীগন্ধার ঝাড়ের মতো দোতলা তেতলায় উঠত। জুতোতে শব্দ হতো না। অন্যান্য মেয়েদের চাইতে ভিন্নতর প্রকৃতির তহুরা নিজের সম্বন্ধে অত্যন্ত সচেতন, অথবা মোটেই সচেতন নয়। চোখের শান্ত দৃষ্টি কোটরের কৃষ্ণ গভীর তামস বলয়ে খাঁচার পাখির মতো স্থির হয়ে থাকত। এ তহুরাই একদিন গোটা ক্লাসের সামনে অসাধারণ হয়ে দেখা দিল। হাসনাত সাহেবের মতো বদরাগী পার্সেন্টেজ কাটা অধ্যাপককে অসম্মানজনক মন্তব্যের জন্যে ধমক দিল। সাহসিকার দিকে আমরা সদ্য সদ্য চোখ মেলে তাকালাম। আমি দেখেই বুঝতে পারলাম আমাদের খালেদ গলতে শুরু করেছে। বিশেষত্বময়ী নারীদের প্রতি খালেদের মিষ্টি দুর্বলতার খবর বিলক্ষণ আমি জানি। মেয়েদের মন ভোলানো সূক্ষ্ম কৌশলগুলো একে একে প্রয়োগ করে চুপ মেরে গেল। ইতোমধ্যে তহুরার স্তব্ধ দৃষ্টি মুনতাসিরের পানে আলোময় রেখায় নাচতে লেগেছে। মুনতাসিরকে দেখে সে চারা গাছে বাতাস লাগার মতোই কাঁপত। সে কাঁপুনি এতই অকৃত্রিম যে প্রাণপণ সংযমেও শরীরের কোথাও কোনো গহন গোপন অন্তপুরে লুকিয়ে রাখতে পারত না। মুনতাসিরকে দেখা মাত্রই গাম্ভীর্যের শিলাঞ্চল ফেটে সারা শরীরময় আলো চিকচিক রাঙা জলের গীতিময় ধারা বয়ে যেত। আমাদের খালেদ মন্তব্য করল, তহুরার মোটাসোটা শরীরের ওপর দিয়ে বয়সের অনেক জল গড়িয়ে গেছে হে, সেজন্যই তো মুনতাসিরের মতো একখানা ভালো রেজাল্টের যন্ত্রকে বেছে নিল। আমার বন্ধুরা খালেদের সঙ্গে সায় দিল। সকলে বলল, তা তো বটেই, তা তো বটেই, শরীরে মেদ লাগছে কিনা তাই হাতের কাছে যাকে পেল গেঁথে নিল। আমি চুপচাপ থাকলাম। নির্দিষ্ট গণ্ডির বাইরে এক পাও ফেলে না মুনতাসির। ক্লাস, লাইব্রেরি, ডাইনিং রুম, ক্যান্টিন, কখনো কখনো ইউক্যালিপটাস গাছের তলায় কিছুক্ষণ।
সবসময় রুমের মধ্যে বসে পড়তো, লিখত আর গালে হাত দিয়ে ভাবত। চশমা জোড়া খুলে দুটি টানা টানা চোখের বাল্বের মতো দৃষ্টি দিগন্তের দিকে বাড়িয়ে ধরত। কি দেখত সেই জানে। তখন তার গাল জোড়াতে বিকেলের লালিমা ছায়া ফেলত। মনে হতো ওই দূরের শিমুল গাছটির শিয়রের উজ্জ্বল হীরকখণ্ডের মতো প্রতিভা এলানো নক্ষত্রটির প্রেমে পড়েছে। ও অবস্থায় তাকে দেখলে আমার বুকটা কেঁপে যেত। জান্ত প্রবৃত্তিগুলো নিজের অজান্তে কোমল হয়ে তার দিকে হেলছিল। কেন বলতে পারবো না, হয়তো সৌন্দর্য আর সৌকুমার্য মনের ওপর কোমল পরশ দিচ্ছিল। দেশের ভবিষ্যৎ, জাতির আকাঙ্ক্ষার মুকুল আমরা। হ্যাঁ, এক একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী 10-10টি হাজার দেশবাসীর প্রতিনিধিত্ব করছি। ফুরসত ছিল না আমাদের। তরুণ কণ্ঠের আগুন মাখা স্লোগানের রসে খাটে শোয়া ইতিহাসের লাশ পিটপিট করে চোখ মেলছেন। এই বুঝি তিনি জাগলেন। এই বুঝি সমস্ত দেশের আনাচে কানাচে একটা মস্ত সাড়া পড়ে গেল। বঞ্চিত, লাঞ্ছিত আর নিপীড়িতের বুকের ব্যথা ইঞ্জিন হয়ে হেঁচড়ে টেনে প্রগতির দেবে যাওয়া চাকাগুলো উঠিয়ে ভন ভন বেগে এই বুঝি চলতে আরম্ভ করল। কল্পনা করতাম মাঠে সোনার ধান, চাষার মুখে গান, বুকে স্বপ্ন। কলকারখানাতে শ্রমিকেরা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে গড়ছে ভবিষ্যৎ। কবিরা ছড়িয়ে দিচ্ছেন ছন্দে, গানে, উপমায়, প্রতীকে রাশি রাশি আবিরের মতো সূর্য সংকাশ কল্পনা। এমন একটি নয়নশোভন ছবি কল্পনা করে আনন্দে রাঙা হয়ে যেতাম। উদ্দীপনায় চাঙিয়ে তুলত সমস্ত অন্তরাত্মা। কিন্তু ক্লান্ত হয়ে দেখতাম ইতিহাসের লাশ তেমনি নিঃসাড়ে ঘুমিয়ে আছেন। যুগ যুগান্তরে কোনো দিন বুঝি ভাঙবে না ঘুম। বড় দমে যেতুম। নেতাদের কেউ ঘুম জাগানিয়া সোনার কাঠির সন্ধান পাননি। বাহারি বুলি, জেল্লাদার বক্তৃতার লোভ ছাড়িয়ে শহরের সীমানা পেরিয়ে গায়ে কাদা মেখে কাদার মতো মানুষদের বুকে অগ্নিমন্ত্র দেবার মতো হৃদয়বান দুঃসাহসী যুগমানব কই? তাই বলে আমাদের উৎসাহের ঘাটতি ছিল না। যাকে তাকে, ঠকবাজ, চোরাকারবারি, বিমার দালাল, ধর্ম ব্যাপারী, মুড়িদের মাথায় কাঁঠাল ভাঙা ভণ্ড পীর, সকলকেই ঠাওরাতাম নেতা। কেউ গরম গরম কথা বললে মনে করতাম এই তো তিনি এলেন, যার জন্য গোটা দেশ রুদ্ধশ্বাস প্রতীক্ষায় বসে আছে। এবার জীবন মর্যাদার আসনে বসবে। সব প্রাণ আঘাতে জড়া মরা শোষণের শৃঙ্খল ছিন্ন করবে জীবন। চেঁচিয়ে স্লোগান দিতাম, ডাকতাম বড় সভা। ডাকসাইটে বক্তাদের ধরে নিয়ে আসতুম। দল বেঁধে সংস্কৃতি পাহারা দিতাম। রবীন্দ্র জয়ন্তী করে রবীন্দ্রনাথকে উপনিষদের কল্পস্বর্গে তুলে দিতাম। আরও করতাম কত কিছু, জাতীয় এবং আন্তর্জাতিক। ব্যক্তিগতও ছিল কিছু কিছু, যেমন হৃদয়ে আঘাত, অপঘাত, চোরা ঘা, পচা ঘা ইত্যাদি ইত্যাদি। সেসব কথা নাইবা বললাম। মুনতাসিরকে আমাদের কোনো কিছু স্পর্শ করত না। সে বাস করত একখানা স্বপ্নের আবেষ্টনীতে। মুরগির মতো শরীরের সমস্ত উত্তাপ কেন্দ্রীভূত করে স্বপ্নের স্বর্ণডিম্বের বাচ্চা ফোটাবার সাধনা করত বুঝি। বন্ধুরা বিদ্রুপ করত, আড়ালে হাসাহাসি করত, কিছুই মাখত না গায়ে। কেউ কিছু জিজ্ঞেস করলে দু ঠোঁট ফাঁক করে হাসত। ঠিক হাসত না, হেসে ওঠার চেষ্টা করত। তখনই চোখের পাতার নিচে কালো ফলক দুটি দীপ্তিমান হয়ে উঠত। স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে সাহিত্য করার চেষ্টা করতাম। সে ভয়াবহ কাপালিক প্রচেষ্টার কথা মনে হলে এখন হাসি পায়। পদ্মার জায়গা নতুন চর দখলের অসহিষ্ণু লেঠেলের মতো আলি আলি হুঙ্কার ছেড়ে আসরে এসে নামতাম। প্রচণ্ড ধুলি ওড়াতাম। পায়ের তলার কাদাকে আকাশে ছুঁড়ে দিতাম। দেশে কাগজ নেই। দু একখানা দৈনিক যা আছে সেগুলোর সাহিত্য সম্পাদক নামধেয় ব্যক্তিদের রসজ্ঞান দেখলে আমাদের বমি আসতে চাইত। দু একখানা মাসিক সাপ্তাহিকও ছিল। তার কোনোটাতে ঠেসে ছাপানো হতো ওয়ার্কস প্রোগ্রামের খবর, আর কোনোটাতে ছাপানো হতো সম্পাদকের মো সাহেবদের লেখা। আমরা ওভাবে মাথা হেট করব কেন? তরুণ মনের ব্যথা, মনের ভেতর তাজা কয়লার আগুনের নাহান ধিকি ধিকি জ্বলত।
সে জ্বলুনি দিয়ে মেয়ে মানুষকে ভালোবাসতাম। তারা আমাদেরকে মিষ্টি মিষ্টি মধুর মধুর সব ফাঁকি দিত। অধ্যাপকেরা চোখ রাঙাতেন, প্রবীণেরা দূর দূর করতেন। কখনো সখনো এক আধখানার সংকলন প্রকাশ করে আমাদের সমস্ত ক্ষোভ ঢেলে দিতাম। অশ্লীল ভাষা ধার করে গল্প কবিতা লিখে সাহিত্যের অফিসারদের ঠিকানায় পাঠিয়ে দিতুম। তারা চোটে লাল হতেন, আমাদের মজা লাগত। অরাজক যুগের নিষ্প্রাণ বাতাসে ঘুষি বাগিয়ে বীরত্বের আস্ফালন করতাম। ভাষা ভাষাভাবে একে অপরের প্রশংসা করতাম আমরা, পিঠ চুলকে দিতাম, কিন্তু মনের গভীরে একে অন্যকে করতাম তীব্রভাবে ঘৃণা। একবার আমাদের খালেদ একটা গল্প লিখে বসল, খুব ঝাঁঝালো কড়া গল্প। বস্তুবাদী লেখক হিসেবে খালেদের পরিচিতি আছে। একজন জাঁতরেল সম্পাদক পর্যন্ত ওর পারঙ্গমতায় একেবারে যাকে বলে পঞ্চমুখ। এবার আমাদের দ্বিমাসিক সংকলন ঋতুরঙ্গে একখানা তেজালো গল্প লিখে একেবারে মাত করে দিল। 4-4টি কাগজে সমালোচনা বেরিয়েছে। দুজন জায়গায় জায়গায় একটু খুঁত নির্দেশ করেও ভালো বলেছেন। ভদ্রলোক এবং ভদ্রমহিলা মিলিয়ে তার কাছে চিঠি এসেছে 1 ডজন আর 2খানা। গল্পটা নিয়ে আমরা ঝড় তুললাম আলোচনার। রাতারাতি খালেদকে বীরের আসনে বসিয়ে দিলাম বলতে গেলে। মুনতাসির থাকে তার নিজের জগতে, আমাদের কোনো কিছুর খবর রাখে না। আন্তরিক প্রীতিবশত গল্পটি তাকে পড়াবার জন্যে আমি ব্যস্ত হয়ে উঠলাম। গ্রন্থের জগতে আত্মগোপনকারী এই লোকটিকে কতবার শিল্প সাহিত্য আর বাদ প্রতিবাদের জগতে টান দিয়ে নামিয়ে আনতে ইচ্ছে হয়েছে, কিন্তু বলতে পারিনি। নিজের মধ্যে কোথায় একটা আড়ষ্টতা অনুভব করে থেমে গেছি। কোথায় যেন মুনতাসির নিষেধের কুণ্ডলী রচনা করে রেখেছে নিজের চারদিকে, অদৃশ্য কুণ্ডলী। আজকে কিন্তু স্থির থাকতে পারলাম না। ডাক দিলাম, মুনতাসির। বইয়ের পাতা থেকে মুখ তুলে তাকালো। ঋতুরঙ্গের কপিখানা তার হাতে দিয়ে বললাম, পড়ে দেখো কি আশ্চর্য গল্প লিখেছে খালেদ। সমালোচকদের মতে এটি পূর্ব বাংলার শ্রেষ্ঠ গল্পগুলোর একটি। হাত বাড়িয়ে কপিটা নিল, নাকের ডগায় আলগোছে চশমা জোড়া চড়িয়ে পড়তে বসল। কি বলে শোনার জন্যে আমি কক্ষময় অধৈর্য হয়ে পায়চারি করতে লাগলাম। ধীরে ধীরে পড়ছে মুনতাসির, চিকন আঙুল দিয়ে খসখস করে পাতা উল্টোচ্ছে। ক্ষণে ক্ষণে বিকিরিত হচ্ছে এক ঝলক হাসি, আবার জাগছে ললাটে বিরক্তির কুঞ্চন রেখা। হ্যাঁ বোধক মাথা নাড়ছে, আবার চুকচুক করে আফসোস করছে। বিরক্ত হয়ে গেলুম। প্রায় 20 মিনিট পরে কপিটা ফেরত দিল। আমি জিজ্ঞেস করলাম, কেমন লাগলো? লাগলো একরকম। নিষ্পৃহ জবাব। সমালোচকেরা যে শ্রেষ্ঠ গল্প বলেছেন। সংযম রাখতে পারলাম না। বলুন না, তাতে কি হলো? শ্রেষ্ঠ আর বিখ্যাত আখ্যা দেওয়া তো পেশাদার মামুলি সমালোচকদের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। আমার মনে একটা সন্দেহ জাগল। হয়তো মুনতাসির ভালো ছাত্র বলে মনের কথা প্রকাশ করছে না। অনেক লেখাপড়ায় ভালো ছাত্রদেরকে দেখেছি, চাবুক মারলেও তারা এক কলম লিখতে পারে না, কেরদানি দেখিয়ে মুখ রক্ষা করে। মুনতাসিরও কি এমন করছে? কি একটা ইংরেজি গানের কলি হেড়ে গলায় গাইতে গাইতে খালেদ আমাদের রুমে এসে ঢুকল। কোত্থেকে কি হয়ে যায় এই ভয়ে আমি আলোচনা ধামাচাপা দিতে চেষ্টা করলাম। মিছিল কিংবা সাহিত্য সভার দিকে মোড় ঘুরিয়ে দেবার অজুহাত অনুসন্ধান করছিলাম। কথা কয়ে উঠল মুনতাসির, এই যে খালেদ সাহেব, আপনার গল্পটি পড়লাম। তাই নাকি? খালেদের কণ্ঠে বিদ্রূপের আভাস। তার অর্থ, তুমি পড়লেও কি না পড়লেও কি, যাদের জন্য লিখেছি ওরা তো পড়েছে, পড়ে প্রশংসা করেছে। তবু লেখকের দুর্বলতাবশত জানতে চাইল, কেমন লাগলো? সে কথাই তো বলছিলাম এতক্ষণ। কি? জাফর বলছিল অনেকেই নাকি গল্পটির প্রশংসা করেছে। আমার ধারণা গল্পটি তত ভালো হয়নি। আপনি তো লেখক, আশা করি আমার সঙ্গে একমত হবেন।
চট করে খালেদের মুখভাব পাল্টে গেল। যথাসম্ভব ক্ষোভ দমন করে বলল, দোষগুলি কি কি বলুন দেখি দয়া করে। গল্পটা অত্যন্ত কাঁচা আবেগ দিয়ে লিখেছেন। কুলিরা খেপে গিয়ে বিশ্বাসঘাতক বেচারা ফোরম্যানকে জ্বলন্ত বয়লারের মধ্যে ফেলে দিল। আমার মনে হয়েছে তাতে আপনাকে কষ্ট কল্পনার আশ্রয় গ্রহণ করতে হয়েছে। কাহিনীর গাঁথনির মধ্যে পরিণতির যথার্থ কারণ নির্দেশ করেননি। শুনুন সাহেব, দুম করে একটা ঘুষি পড়ল টেবিলে। জানেন, একটা জুট মিলে সত্যি সত্যি এরকম একটা ঘটনা ঘটেছে, আর আপনি বলছেন কষ্ট কল্পনা। মুনতাসিরকে কারোর সঙ্গে কোনোদিন তর্ক করতে শুনিনি। খালেদ তো হামেশা তর্কের বোঝা মাথায় বয়ে বেড়াচ্ছে। ভারী আশঙ্কা করেছিলাম পাছে অঘটন কিছু ঘটে যায়। সংযত কণ্ঠে বলল মুনতাসির, পৃথিবীতে অনেক ঘটনা সত্যিই ঘটে। সেসব ঘটনা মাত্র, গল্প নয়। কেবল তাই গল্প যা লেখক লিখে। তাছাড়া আর কি? খালেদ প্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। বললে হয়তো রাগ করবেন। শ্রমিক শ্রেণীর সঙ্গে আপনার চাক্ষুষ পরিচয় নেই। মনে হয় এমএ পাশ করার পর সকলে গিয়ে শ্রমিক হয়েছে। ওদের মানসিকতার সঙ্গে আপনার গল্পের চরিত্রদের মানসিকতায় অনেক তফাৎ। তফাৎটা সূক্ষ্ম নয়, স্থূল। সে প্রভেদটুকু ধরতে পারেননি বলে অনেক অবান্তর কথা বলতে হয়েছে। দু একটা দেখিয়ে দেন না। যেমন আক্কাচা লিখে দিয়ে বলেছেন ডাস্ট ক্যাপিটালের অনেক বড় বড় বুলি। আমাদের দেশের শ্রমিকেরা ডাস্ট ক্যাপিটাল নয়, খবরের কাগজও পড়ে না। সংলাপের কথাগুলো তাদের জীবনের যন্ত্রণা থেকে আসেনি। আপনি নিজের কথা জুড়ে দিয়েছেন এবং জোড়াটা আলগা হয়ে চোখে পড়ে। তাহলে আপনি শ্রমিক কৃষকের জাগরণে বিশ্বাসী নন? আমি সকল মানুষের জাগরণে বিশ্বাসী। লেখকদের কি উচিত নয় তাদের সঠিক পথ বাতলে দেয়া? লেখকদের তো অনেক কিছু উচিত, কিন্তু তার আগে লেখকদের কি উচিত নয় যে শ্রেণীকে উপদেশ দিচ্ছেন তাদের চরিত্র এবং মানসিকতা সম্বন্ধে সঠিকভাবে ওয়াকিফহল হওয়া? শ্রমিকদের দেখলেন না, জানলেন না, পথ বাতলানো দরকার মনে করলেন। অমনি নরম বিছানায় ঘুমিয়ে গল্প ফেঁদে বসলেন। সেটা কি উচিত? শ্রমিকের জীবনধারা সম্বন্ধে জানি না বলে কি লিখব না? না, বলল মুনতাসির। তাহলে আজকের রুশ চীনের লেখকেরা শ্রমিক কৃষকদের নিয়ে যে লিখছেন সেগুলো কি আপনার পবিত্র দৃষ্টিতে সাহিত্য নয়? সাহিত্য সাহিত্যই। শ্রমিককে নিয়ে লিখুন আর বড়লোককে নিয়ে লিখুন, এবং মানুষ মানুষ। কথায় কথায় রুশ চীনের দোহাই দিলে নিজেদের অজ্ঞতা এবং আলস্য ঢাকা পড়ে না। অভাব থেকে, অত্যাচার থেকে জেগে ওঠার বাণী কি সাহিত্যে ঝঙ্কৃত হবে না? বলল খালেদ। কেন হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু শুধুমাত্র ভাতের লোভ দেখিয়ে লোক খেপানোর নাম মানবতার মুক্তি ঘোষণা নয়। সে কাজ দ্বিতীয় শ্রেণীর মোল্লার। লোককে খেপিয়ে রায়ট লাগানো যায়, কিন্তু কোনো চিরকালীন কল্যাণ ব্রতে টেনে আনা যায় না। লোভী মানুষেরা চিরকাল ক্ষমতার লোভে অজ্ঞ মানুষকে চেতিয়ে আসছে। সাহিত্যিকের কাজ মানুষের সমষ্টিগত জীবনের পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়া। সে কাজ অনেকটা নির্মোহ বিজ্ঞানীর। পল্টনের সভায় মৌলানা সাহেব কি বলেছেন জানেন? মুনতাসির বলল, জানার আগ্রহ নেই আমার। ওসব অশ্রু সর্বস্ব পীরেরা জান্নাত কিংবা জান্নাতের মতো লোভনীয় কিছুর লোভ দেখিয়ে চিরটাকাল সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে। খালেদ বিরক্ত হয়ে সিগারেট ধরালো, কড়া কড়া টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। মুনতাসিরকে যত সহজে উড়িয়ে দেবে ভেবেছিল অত কোমল সে নয়, উল্টো নিজেই বেকায়দায় পড়ল। সিগারেটটা ছুঁড়ে দিয়ে জিজ্ঞেস করল, তাহলে আপনি মৌলানা সাহেবকে বিশ্বাস করেন না? না, করি নে। তার কথা বিশ্বাস করলে পরকালের কথাও বিশ্বাস করতে হয়। অত নিশ্চিন্ত বিশ্বাস নেই আমার পরকালে। শুধু মৌলানা সাহেব কেন, গাই বলদে চাষ করা
তেমন কোনো নেতার কথাই আমি বিশ্বাস করি না। পাশের সিটের মোল্লা গোছের ছাত্রটি দুটি জ্বালা ভরা চোখ দিয়ে মুনতাসিরকে বিঁধতে থাকে। পরকালের প্রতি আস্থাহীন এই শয়তানটির সঙ্গে এতকাল কেমন করে ভালো ব্যবহার করে আসছেন তিনি ভেবে পান না। এখানে প্রসঙ্গত বলে রাখি, আমাদের অপর রুমমেট মুজতাহিদ সাহেব রক্তে মাংসে বিশ্বাস করেন দুনিয়াতে আবার ইসলাম জিন্দা হবে, এবং তা হবে আরেক কারবালার পর। সে যাক, খালেদ সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল, জিজ্ঞেস করল মুনতাসিরকে, তাহলে আপনার বিশ্বাস কোথায়? মৌলানা সাহেবের মতো মানুষের ওপর আপনি বিরক্ত। আপনার মতে সকল নেতাই গাই বলদে চাষ করেন। আপনি আমাকে ভুল বুঝেছেন খালেদ সাহেব। আমি বলছিলাম কোনো নেতার মধ্যেই বিশুদ্ধ কল্যাণ বোধ এখন নেই। কেউ কেউ মুখে মুখে কল্যাণের কথা বলেন বটে, কিন্তু তারা ব্যক্তিগত জীবনে এমন সব বিশ্বাসকে পুষে রাখেন যে দেখলে ঘেন্না হয়। সুতরাং তাদের কাছ থেকে আশা করার মতো কিছু নেই। অনেকের কল্যাণ করার ইচ্ছে হয়তো আছে, কিন্তু তাদের চিন্তা পীড়িত, চেতনা আচ্ছন্ন, দৃষ্টি সীমিত। সেজন্য তারা সবসময়ে গরুর গাড়ির সঙ্গে রকেট ইঞ্জিনের পার্টস সংযোজন করতে চান। তা হবার নয়। দেশ জনতার কল্যাণ যে কোনো লোক ইচ্ছা করলেই করতে পারে না। সেজন্য মনীষা, আন্তরিকতা, প্রীতি এসবেরই প্রয়োজন সবচেয়ে বেশি। আমাদের নেতৃবৃন্দের মধ্যে সে জিনিসগুলোই নেই। নিজেরা এক একটা কুসংস্কারের ডিপো, অথচ দেশের মধ্যে জ্ঞানের সূর্য জ্বালাবার দুঃসাহস করেন। ওটা নেহায়েত ফাঁকিবাজি। এ পর্যন্ত একজন নেতার নাম বলুন যিনি রাজনীতি করে পয়সাওয়ালা হননি। তাই বলছিলাম, শ্রমিকদের নিয়ে সাহিত্য করার আগে ওদেরকে জানতে হবে, নিজে তাদের একজন হয়ে তাদের মতো করেই লিখতে হবে। তখনই সত্যি কথা লিখতে পারবেন। ওদের জীবন সংগ্রামের মধ্যে থেকেই থিওরিকে আবিষ্কার করতে হবে। থিওরি একটা জানেন বলে ভাষা ভাষাভাবে প্রয়োগ দেখিয়ে যদি আত্মপ্রসাদ লাভ করতে চান, তাহলে আমার বলার কিছু নেই। রুশ চীনের কথা অনেকেই বলে। সেসব দেশে সামাজিক পরিবর্তন ঘটেছে, অনেক কিছু হওয়া সম্ভব এবং হচ্ছেও। আমাদের দেশে যা সম্ভব হচ্ছে না। অসম্ভবকে নিয়েই টানাটানি করছে সকলে। যেমন ধরুন, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্বন্ধে জানেন, তাদের নিয়ে লেখাটা আপনার পক্ষে সহজ, কিন্তু আপনি লিখতে গেলেন শ্রমিকদের নিয়ে গল্প। সে গল্পে না জানার আস্ফালন ছাড়া আর কী বা থাকতে পারে? শেষের কথাগুলি মনে হলো খালেদ মনোযোগ দিয়ে শুনল, বাইরে কিন্তু চেলাগিরির ভাবটা বজায় রাখল। তাচ্ছিল্যভাবে আরেকটা সিগারেট ধরিয়ে রুমালে মুখ মুছতে মুছতে বলল, তাহলে আজ আসি মুনতাসির সাহেব, অন্যদিন আপনার সঙ্গে কথা হবে। আমার আবার অল পার্টির মিটিং আছে কি না। চলে গেল খালেদ। তাহলে মুনতাসির সাহেব, আপনি পরকালে বিশ্বাস করেন না? না, জবাব দিল মুনতাসির। এতকাল জানতাম না, এখন তো জানলেন, দৃঢ় স্বরে বলল মুনতাসির। মুখ দিয়ে চায়ের ফুটন্ত কেতলির মতো আওয়াজ করতে করতে মুজতাহিদ সাহেব বেরিয়ে পড়লেন।